জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীর বাড়িটিতে র্যাবের অভিযান শুরু। জঙ্গিরা আত্মসমর্পণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে র্যাব। 500 গজ পর্যন্ত 144 ধারা জারি। সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে অভ্যর্থনা জানান দেশটির শুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সাদ। আজই যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল, ব্যয় বেশি বেসরকারিতে। লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। এবং পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কারের কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর গাবতলীতে ঘিরে রাখা বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা আত্মসমর্পণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে র্যাব। সকালে বাড়িটির সামনে সাংবাদিকদের একথা জানান র্যাবের কমান্ডার মুফতি মাহমুদ খান। এদিকে এলাকার বেশ কয়েকজন দাবি করেন তাদের নিরপরাধ স্বজনরা ভেতরে আটকা পড়ে আছেন। সকাল 9টার দিকে তাদেরকে বাড়ির ভেতরে প্রবেশ করানো হয়, এখনো বেরিয়ে আসেননি। র্যাবের ধারণা বাড়িটিতে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ 4 থেকে 5 জন জঙ্গি রয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাড়ির কেয়ারটেকারকেও। র্যাব জানিয়েছে জঙ্গি বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য অনুযায়ী গতকাল বিকেলে নরসিংদীর গাবতলী এলাকার নির্মাণাধীন এই বাড়িটিতে জঙ্গিরা আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে পুলিশ ও র্যাব। স্থানীয়রা জানান এই বাড়িটি প্রবাসী মঈনুদ্দিনের এবং একতলা ভবনের 2টি ফ্ল্যাটই ভাড়া দেয়া। এর মধ্যে একটি ফ্ল্যাটে জঙ্গিদের অবস্থান বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। এদিকে নিরাপত্তার জন্য বাড়িটির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। সরে যেতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের। পরিস্থিতি হচ্ছে যারা ভিতরে আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আমরা কথা বলেছি। তারা ওইখানে আত্মসমর্পণ করতে প্রস্তুত এবং আমরা যে বাকি যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা করছি। ভেরি শর্টলি আমরা সেই প্রক্রিয়াটা আমরা শুরু করব। সব দিক দিয়েই চেষ্টা করছি যাতে এখানে সর্বোচ্চ নিরাপত্তাটাও থাকে এবং সব দিক বিবেচনা করে যে পরিচয় সহ অন্যান্য সব জিনিস সবভাবে চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণ করানোর জন্য। তাদের নেক্সট অফ কিন যারা আছে, পরিচিত যারা আছে, স্বজনদেরকে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা চেষ্টা করছি। 2 মাস ধরে চট্টগ্রামে আরএফএল মেলায় এসে কাজ করছে। শনিবারে আসার পরে এসে বলছে যে তার চাকরি জয়েন লেটার হবে এবং ফোন করছে তারা যে 31 তারিখ না 30 তারিখ যাওয়ার জন্য। সে জঙ্গিবাদ জড়িত না, আমি জানি সে এগুলোতে সে বিশ্বাসও করে না এবং আমরা কেউ বিশ্বাস করি না। জঙ্গিবাদ হারাম। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। রুমেল। ইকবাল, সবশেষ যে খবরটি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে যে এখন থেকে 5-7 মিনিট আগে আমরা দেখেছি যে একজনকে র্যাব সদস্যরা বের করে নিয়ে এসেছেন। অর্থাৎ যে বাড়িটিতে জঙ্গি আস্তানা রয়েছে বলে র্যাবের দাবি, বাড়ি থেকে একজনকে বের করে নিয়ে আসা হয়েছে এবং বাড়িটির ঠিক সামনে একটি মাইক্রোবাস রাখা হয়েছে র্যাবের, সেই মাইক্রোবাসে তাকে তোলা হয়েছে। তো এর আগে আপনি শুনছিলেন যে সকাল 9:30টার দিকে র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ আমাদেরকে জানিয়েছিলেন এই বাড়ির ভিতরে যারা অবস্থান করছেন তারা আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন এবং তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তো যে একজনকে বের করে নিয়ে আসা হয়েছে সেই থেকে আমরা ধারণা করছি যে আত্মসমর্পণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে। আপনি জানেন যে গতকাল বিকাল 4টার সময় যখন এই বাড়িটি র্যাব সদস্যরা ঘিরে ফেলে, তো তারপর থেকে কিন্তু র্যাব সদস্যরা আমাদেরকে জানিয়েছিল যে এই বাড়ির ভিতরে 4 থেকে 5 জন সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছে। তো সেই বিষয়টি আজকে এখন এই মুহূর্তে আমরা যেটি বলতে পারি যে আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হতে চলেছে। কারণ সকাল 9:30টার সময় কমান্ডার মুফতি মাহমুদ যখন আমাদের সঙ্গে কথা বলেন তো তখন জানিয়েছিলেন যে আধা ঘন্টার মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে। তো ইকবাল, এই মুহূর্তে আমরা দেখছি যে আরো একজন এই বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আপনি হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে র্যাবের 2 জন সদস্য 2 পাশ থেকে ধরে তাকে বের করে নিয়ে আসছে এবং বের করে এনে এই যে সামনে যে মাইক্রোবাসটি রাখা আছে এই মাইক্রোবাসের ভিতরে তাকে রাখা হবে। এবং যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে র্যাবের যেটি দাবি ছিল যে 4 থেকে 5 জন সদস্য এই বাড়িতে অবস্থান করছে, তো এরই মধ্যে আমরা যেটি দেখলাম যে 2 জনকে র্যাব সদস্যরা বের করে নিয়ে এসেছে, অর্থাৎ তারা আত্মসমর্পণ র্যাবের সঙ্গে করেছে। এবং যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে
যে গতকাল বিকেল 4টা থেকে শুরু করে আজকে এখন সকাল 10টা বাজে, এই যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে আমরা যেটি দেখেছি যে র্যাব সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছিলেন, কিন্তু কোনো ধরনের গোলাগুলির আওয়াজ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং এখানে যে বিষয়টি আমরা দেখেছিলাম সেটি হচ্ছে যে কালকে বিকেল 4টা থেকে র্যাব সদস্যরা বাড়িটি ঘেরাও করার পরে আমরা কিন্তু রাত থেকে অর্থাৎ রাত 9:30 থেকে এখানে অবস্থান করছি। তো আমরা সারা রাতই দেখেছি যে বাড়িটির ভিতরের যে সবগুলো লাইট কিন্তু জ্বলেছে, অর্থাৎ লাইট নেভানো হয়নি। এবং জঙ্গি যাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ এই বাসার ভিতরে যারা অবস্থান করছে তাদের পরিবারের সদস্যরা রাতেই এখানে এসেছিলেন, সকালে অনেকে এসেছেন এবং রাত ভরে কিন্তু তারা পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করেছেন। এবং র্যাব সদস্যরা আমরা যেটি দেখেছি যে সকাল 9টার দিকে 3 জনের পরিবারের সদস্যদেরকে এই ভিতরে নিয়ে গিয়েছিলেন। এবং এ ব্যাপারে র্যাবের আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে পরিবারের সদস্যদের সঙ্গে যারা কথা বলেছিলেন ভিতরে থাকা যুবকরা, তারা নিজেদের নির্দোষ দাবি করেছিলেন এবং পরিবারের সদস্যরাও নির্দোষ দাবি করেছিলেন। আমি এখানে যারা অবস্থান করছে তাদের মধ্যে মশিউরের মামার সঙ্গে আমার কথা হয়েছে, তারপরে মাসুদ নামে একজনের ভিতরে অবস্থান করছে, তার ভাই মাসুমের সঙ্গে আমার কথা হয়েছে। এছাড়াও যে জাফর এবং বাসির নামে আরো 2জন অবস্থান করছে, তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা হয়েছে। তো 4 জনের স্বজনদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে তাদের কেউ পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছিলেন এখানে, কেউ বা নরসিংদী সরকারি কলেজে পড়াশোনা করছেন, কেউ যে পাশে যে গাবতলীতে জামিয়া কাসিমিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তো তারা যেটি বলছেন যে তারা এখানে মেস ভাড়া করে থাকতেন, তারা কোনো ধরনের জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নন, এমনটি হচ্ছে পরিবারের দাবি। এবং এ বিষয়ে র্যাবের দৃষ্টি আকর্ষণ করা হলে র্যাব সদস্যরা, র্যাব কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে পরিবারের এই যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো তারা আমলে নিয়েছেন এবং তারা এগুলো খতিয়ে দেখছেন। এবং যেটি বলেছেন যে জঙ্গিদেরকে আত্মসমর্পণ করানো কিংবা গ্রেফতার করতে পারলেই পরিবারের সদস্যদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলোতে বলছে যে তারা পরিষ্কার হতে পারবে। তো এখন আপনাকে আমি যেটি বললাম যে আত্মসমর্পণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে, যে 4 থেকে 5 জন অবস্থান করছে, তার মধ্যে এখন পর্যন্ত 2 জনকে র্যাব সদস্যরা বাড়ি থেকে বের করে নিয়ে এসেছেন, আরো হয়তো 3 জন বা 2 জন ভিতরে রয়েছে। তো নরসিংদীর এই গাবতলীর এইখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ইকবাল। দর্শক, নরসিংদীর গাবতলীতে একটি বাড়িতে চলছে র্যাবের জঙ্গি বিরোধী অভিযান। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আজ সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সৌদি সরকারের শুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সাদ ও রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভায় প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছান। বিকেলে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ আমন্ত্রণে এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মোটর গোটা মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রোজা পালনে ওআইসির দেয়া প্রস্তাবের ব্যাপারে গত 31 বছরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। ওআইসির ফিকহ একাডেমির বাংলাদেশি প্রতিনিধির মতে, সদিচ্ছার অভাব ও চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। তবে অপর পক্ষের ওলামারা বলছেন, কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু আলেম ওলামা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সিদ্ধান্তে পৌঁছতে না পারায় এবারও বাংলাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখা, রোজা ও ঈদ পালন করা হবে। মাহমুদ জাকিবের রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে তার উপর ভিত্তি করেই একই তারিখে রোজা ও ঈদ পালন করতে ওআইসির প্রস্তাবের অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে এবছর 19 জানুয়ারি ও 2 ফেব্রুয়ারি বিভিন্ন মতবাদের আলেম ওলামাদের সাথে 2 দফা বৈঠকে বসেন ইসলামিক ফাউন্ডেশন। নানা তর্ক বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেসব বৈঠক। একই দিন ঈদ ও রোজা পালনের সমর্থক আলেমদের দাবি, কোরআন হাদিসে নতুন চাঁদ দেখার হুকুম থাকলেও তা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আর অন্য পক্ষ বলছেন, চাঁদ কক্ষপথে ঘুরে গতি নির্ধারণ করে, তাই বিশ্বজুড়ে একই তারিখে ঈদ ও রোজা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোরআনে আছে
যে ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময়ের সূচনাকারী, সময়ের বিগিনিং। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে সুমু, তোমরা শান থেকে রোজা রাখে, তোমরা হলো সম্বোধনটা অ্যাড্রেসটা একবারে ব্যাপক সারা মুসলিম বিশ্বের জন্য। সেখানে কিন্তু দেখা, সচক্ষে দেখা বলছে, তুমি চাঁদ দেখবা, চাঁদ অমুক জায়গায় খোঁজ করিয়া আনতে হবে বিশ্বের আরেক জায়গা থেকে, এটা কিন্তু কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। পৃথিবী আমাদের একটা, চাঁদ আমাদের একটা। কোনো একটা জায়গায় চাঁদ যদি উঠে গেল তাহলে তো মাস শুরু হয়ে গেল। সূর্যের ছায়া দেখে আমরা নামাজ পড়ি না, আমরা তো ঘড়ি দেখে নামাজ পড়ি। আমরা তো বলি 1 মিনিট পরে ইফতার হচ্ছে, সেই মিনিটটা তো হচ্ছে সায়েন্টিফিক বেসিস। তো আমরা কেন এটা নেব না? চাঁদ তো একটাই, কিন্তু চাঁদের যে উদয়স্থল এবং অস্তস্থল এটা কি এক কক্ষপথে ঘুরতেছে, এটা যদি মেনে না নেন তাহলে তো সূর্য সে তো একেবারে স্ট্যাগনেন্ট হয়ে থাকে। একই তারিখে ঈদ ও রোজা পালন না করে সরকার ওআইসির প্রস্তাব উপেক্ষা করার পাশাপাশি তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলে দাবি এই মতের পক্ষের আলেম ওলামাদের। তবে চাঁদ দেখে ঈদ ও রোজা পালনকারী ওলামাদের দাবি ওআইসির নির্দেশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে একটি পক্ষ। চাঁদ দেখা কমিটির মধ্যে ওই ধরনের কোনো আলেম রাখা হয় না যারা চাঁদ দেখার কমিটিকে বুঝাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নির্দেশ দেন চাঁদ দেখা কমিটিকে, যে তোমরা দেশের মধ্যে চাঁদের কথা বলো না, তোমরা কোন জায়গায় আশেপাশে কোথায় চাঁদ দেখা গেছে সেটা বলো। মুষ্টিমেয়র জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের উপরে আঘাত করলেও তো এটা মানবে না কেউ। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আমি উল্টা করতে যাই, সে দায় দায়িত্ব কে নিবে? যে ব্যাখ্যা দিবেন তারই নিতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে 1400 বছরের নিয়ম ভেঙে নতুন কিছু করতে হলে তা কোরআন হাদিসের আলোকে আরো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব নয়। পরিস্থিতি যা দেখতেছি বুঝতেছি, এই রোজা বা এই ঈদে এর কোনো ফলাফল পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। জোর করে কারোরে বাধ্যবাধকতার মতে আনার কোনো চেষ্টা করা সমীচীন বলে আমি মনে করি না। ভারতীয় উপমহাদেশ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সব মুসলিম দেশ একই তারিখে রোজা ও ঈদ পালন করছে বলে জানিয়েছে ওআইসির বাংলাদেশি প্রতিনিধি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। রাজবাড়ীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বগির লাইনচ্যুত, 13 ঘন্টাও স্বাভাবিক হয়নি এ রুটের ট্রেন চলাচল। একদিকে সরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় এনআইসিইউ এর সংখ্যা অপ্রতুল, অন্যদিকে বেসরকারি হাসপাতালে ইচ্ছে মতো বিল আদায়। নবজাতককে বাঁচাতে শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ খরচ করতে বাধ্য হন বাবা মা। তবে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে লোকবলের প্রয়োজন তাও নেই স্বাস্থ্য অধিদপ্তরের। রাজধানীতে সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা এনআইসিইউর কোনো খরচ না নেওয়া হলেও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে খরচ 2 থেকে 5,000 টাকা প্রতিদিন। কিন্তু এ স্বল্প মূল্যে সেবা নিতে যে পরিমাণ এনআইসিইউ থাকা প্রয়োজন তা নেই, বরং যা আছে তা অনেকটা রাজধানী কেন্দ্রিক এবং সেখানেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এনআইসিইউতে 35টা বেড আছে, সবগুলো বেডই অকুপাইড থাকে সবসময় এবং কোনো কোনো বেডে 2 জনকেও রাখা হয়, এবং কিছু কিছু পেশেন্টকে ফিরিয়েও দিতে হয়। এখানে 8টা বাচ্চা আমরা, কিন্তু 8টা বাচ্চা সবসময় থাকে এবং আরো 8টা থেকে 10টা বাচ্চা সিরিয়াল থাকে। তাদের কাউকে কাউকে আমরা নিতে পারি, কারণ একটা বাচ্চা ভর্তি হলে তো ধরেন 10-15 দিন লাগে তাকে ভালো থেকে অ্যাভারেজ। সরকারি হাসপাতালের এনআইসিইউর ঘাটতি অনেকটাই কমাতে পারত বেসরকারি হাসপাতালগুলো, কিন্তু সেখানে বাধা ইচ্ছে মাফিক বিল। লাইফ সাপোর্টে ছিল ওই জায়গায় 4-5 দিন ছিলাম, অনেক কস্টিং ওই জায়গায়। প্রাইভেটে প্রায় 3-4 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। 4-5 দিন এরকম আইছে 50,000, 57,000, এখন পার ডে আসতেছে 20 থেকে 30,000। বেসরকারি হাসপাতালগুলোতে দেখা যায় এনআইসিইউতে কোনো হাসপাতালে বেড ভাড়া 3,000, কোথাও 9,000। ইনকিউবেটর সাপোর্ট হাসপাতাল ভেদে 600 থেকে 6,000 পর্যন্ত। লাইফ সাপোর্টে খরচ প্রতিদিন 8 থেকে 10,000 টাকা। বেসরকারি হাসপাতাল ভেদে এনআইসিইউ সাপোর্টের জন্য প্রতিদিন অন্তত খরচ 12 থেকে 50,000 পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ইচ্ছে মাফিক বিল দেয়া অনৈতিক, তবে এসব হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে জনবল প্রয়োজন তা নেই অধিদপ্তরের। সারা বাংলাদেশ সামলানোর জন্য 2 জন ডিডি, 4 জন এডি, 3 জন মেডিকেল অফিসার, এই হলো আমার টোটাল জনবল। প্রতিদিনই কাজ করতেছে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের সার্ভিস এত নগণ্য যে খুঁজে পাওয়া যায় না। তবে ভবিষ্যতের সমস্যা সমাধানে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বাড়ানো ছাড়াও গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় সেবা নিশ্চিত ও নবজাতকদের ঝুঁকিমুক্তভাবে জন্ম নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপরাজেয় বাংলার ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ। গতকাল মধ্যরাতে 21শে পদকপ্রাপ্ত প্রখ্যাত এই শিল্পীর জীবন অবসান ঘটে। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতা সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন প্রখ্যাত এই ভাস্কর। বেশ কয়েকদিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে তার মরদেহ রাখা হবে। সিলেট শহরে জন্ম নেয়া সৈয়দ আব্দুল খালিদ স্নাতক শেষ করেন চিত্রাঙ্কন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু বিভাগ থেকে। পরে 1974 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিত্রাঙ্কন ও ভাস্কর্য বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুক্তিযুদ্ধের স্মারক অপরাজেয় বাংলার নির্মাণ কাজের দায়িত্ব পান তিনি। তবে অপরাজেয় বাংলা ছাড়াও বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনে মুরাল, আবহমান বাংলা এবং বাংলাদেশ ব্যাংকের সামনের টেরাকোটা ভাস্কর্য তার তৈরি। শিল্পকলা ও ভাস্কর্যে অবদানের স্বীকৃতি হিসেবে সৈয়দ আব্দুল্লাহ খালিদ 2014 সালে শিল্পকলা পদক এবং 2017 সালে 21শে পদক পান। আমার বাবা সবসময় মুক্তিযোদ্ধাকে সামনে রেখে করছে। ইভেন আমার বাবা যখন অপরাজেয় বাংলা বানায়, কারণ স্কাল্পচার যখন করতে হয়, মানে ভাঙতে হয় বা করতে, তখন হাতে গ্লাস করতে হয়, অনেক ক্ষেত্রে আমার বাবা গ্লাস করতে হয়, বিকজ আমার বাবা সেই মুক্তিযোদ্ধার চেতনা বা মুক্তিযোদ্ধার দেশের সংগ্রাম সবকিছু সে অনুভব করতে চাই। আমার আব্বুর জন্য অবশ্যই দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। আর আমরা চেষ্টা করব আব্বুর সমস্ত কিছু সুন্দরভাবে তুলে ধরতে। আমরা চিন্তা করতেছি আব্বুকে নিয়ে ফিউচারে কিছু করা যায় কিনা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি শরফুল আলম প্রধান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6:30টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বেশ কিছুদিন যাবৎ হৃদরোগ সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শরফুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতিতে শক্ত অবস্থান ছিল শরফুল আলম প্রধানের। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আইন 2013 খুব কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ IEEB-তে এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় প্রক্রিয়াজাত বিভিন্ন খাবারে নিরাপদভাবে তৈরি করার জন্য উৎপাদকদের নির্দেশনা দেন মন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিসংখ্যান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ শীর্ষক এই সেমিনারে আয়োজন করে IEEB-র কৃষি প্রকৌশল বিভাগ। প্রতিষ্ঠানটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল। আপনারা খাদ্য উৎপাদন যে করেন, উৎপাদন করার ক্ষেত্রে যে সমস্ত উপাদান ব্যবহার করেন সেই উপাদানগুলো সিকিউরড কিনা, প্যাকেটজাত করেন, বাজারজাত করেন, সবকিছুতে সিকিউরড কিনা, এবং খাবার টেবিল পর্যন্ত সিকিউরড খাবার আসছে কিনা সেটা হচ্ছে আমাদের বিধান লক্ষ্য রাখা। আমরা বাংলাদেশকে সেই অবস্থায় আনতে চাই যে এখানের মানুষও রাস্তার খাবার নিশ্চিন্তে খাবে। এমন একটা আইন যা আন্তর্জাতিক বিশ্বের সাথে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সুন্দর একটা আইন, যেটা একটা সমস্ত কিছুকে একটা আমব্রেলার মধ্যে নিয়ে এসে একটা সুন্দর একটা আইন তৈরি করা হচ্ছে, যে আইনটা সম্পূর্ণভাবে কার্যকর করতে ওই সমস্ত দেশে বেশি সময় লেগেছে, কিন্তু আমাদের দেশে এত বেশি সময় লাগবে না আমি বিশ্বাস করি। রাজবাড়ীতে কালুখালী ভাটিয়াপাড়া আন্তনগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 13 ঘন্টা ধরে বন্ধ আছে এই রুটে ট্রেন চলাচল। গতকাল বিকেল এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির 8টি চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিকেল 5:30টায় রাজবাড়ী স্টেশনের 1 নম্বর লাইনে কুষ্টিয়ার পোড়াদহগামী শাটল ট্রেনটি অপেক্ষা করছিল। এ সময় 2 নম্বর লাইন দিয়ে ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা 779 নম্বর কালুখালী ভাটিয়ারপাড়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় লাইন ক্লিয়ার দেয় স্টেশনের লাইনম্যান। একই সময় ভুল করে শাটল ট্রেনটিকেও লাইন ক্লিয়ার দিলে এক্সপ্রেস ট্রেনটির পেছনের বগির 8টি চাকা লাইনচ্যুত হয়। এতে রাজবাড়ী থেকে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। এদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে ট্রেনটি উদ্ধারের চেষ্টা করছে কর্তৃপক্ষ। 5 দফা দাবিতে সিলেট বিভাগে সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। ধর্মঘটের সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দেব তার সঙ্গে। ইকরাম।
ইকবাল, আপনি ইতিমধ্যে জেনেছেন যে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। 5 দফা দাবিতে এই ধর্মঘটের মূল যে দাবিটা হচ্ছে সেটা 1 মে যে মে দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকরা একটা মিছিল বের করেছিল। সেই মিছিল থেকে কে বা কারা কিছু অটোরিকশা ভাঙচুর করেছিল বন্দরবাজার এলাকায়, এবং এই অটোরিকশা ভাঙচুরের পরপরই পরিবহন নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবিতে এই ধর্মঘট চলছে। গত 11ই মে এই 5 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল বিভাগীয় কমিশনারের কাছে। বিভাগীয় কমিশনার বলেছিলেন যে ধর্মঘট আপাতত না ডাকার জন্য, যেহেতু আপনারা জানেন যে সিলেট অঞ্চলে একটি বন্যা চলছে, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি চলছে এবং সে উপলক্ষে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ভিজিএফ এর চাল পৌঁছানো হচ্ছে। এছাড়া রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি এই অবস্থার মধ্যে পরিবহন ধর্মঘট না ডাকার জন্য বিভাগীয় কমিশনার গত 18ই মে বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আহ্বান জানিয়েছিলেন পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের কাছে। কিন্তু তারপরেও আজকে পরিবহন ধর্মঘট হচ্ছে এবং আমি কিছু সময় আগে, এখন থেকে 10 মিনিট আগে বিভাগীয় কমিশনার মোসাম্মদ নাজমারা খানমের সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে আগামীকালকে 3টার সময় পূর্ব নির্ধারিত একটি সভা রয়েছেন এই পরিবহন শ্রমিকদের সাথে, শ্রমিক নেতাদের সাথে, এবং সেই সভাতেই নির্ধারণ করা হতো এবং সিদ্ধান্ত নেওয়া হতো বিষয়গুলো, এবং তার আগেই তারা আজকে সকাল থেকে পরিবহন ধর্মঘট ডেকেছেন। পরিবহন ধর্মঘট ডাকার কারণে যেই সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ রুটি এবং দূরপাল্লা সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে আজকে 2 দিন বন্ধ থাকার পর আজকে রোববার সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে যে বিভিন্ন উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আজকে যাচ্ছিলেন এবং তা থেকে বিরত থাকতে হয়েছে। সেক্ষেত্রে একটি বড় ধরনের ভোগান্তি এবং সামাজিকভাবে বড় ধরনের একটি সমস্যা দেখা দিয়েছে এবং এই পরিবহন ধর্মঘটটা আসলে অনির্দিষ্টকালের কখনো চলবে। আমরা কোনো পরিবহন নেতাকে এই টার্মিনালের সকাল থেকে এখন পর্যন্ত পাইনি। তাদেরকে কাউকে পেলে আমরা হয়তো জানতে পারবো তারা এইটি কত সময় করবেন এবং প্রশাসনের সাথে তারা কোনো সভা করবেন কিনা এর আগে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এর আগ পর্যন্ত আমরা কোনো তথ্য কোনোভাবেই তাদের কাছ থেকে জানতে পারছি না। ইকবাল, এই ছিল সিলেটের পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। 7 দফা দাবিতে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে 48 ঘন্টার ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে রাজশাহীতে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান চলাচল। মালিক সমিতির নেতাকর্মীরা জানান, মহাসড়কে পুলিশি হয়রানি, অবৈধ যান চলাচল ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ এবং 2017 সালে সড়ক দুর্ঘটনা নিয়ে খসড়া আইন বাতিল সহ নানা দাবিতে ধর্মঘট করছেন তারা। এছাড়া 48 ঘন্টার মধ্যে দাবি না মেনে নিলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে এবং স্কেলের নামে মহাসড়কে বিভিন্ন চাঁদাবাজি, এইগুলা বন্ধের জন্য আমরা এই 7 দফা দাবি আদায়ের জন্য আজকে প্রথম আমাদের শুরু হয়েছে। রাস্তায় স্কেলের নামে যে হয়রানি হয় এগুলো বন্ধ করতে হবে এবং আমাদের গাড়ির বাম্পার হুক ব্যাপারে সরকার যে নিষেধাজ্ঞা জারি করতে হবে এগুলোকে উড্র করতে হবে। সময় সংবাদ আরো থাকছে। তিস্তা তীরে বিকল্প এবং অস্থায়ী প্রতিরক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ার আশঙ্কা। বর্ষায় আবারও বাঁধ ভাঙার আতঙ্কে এলাকাবাসী। কয়েক বছর ধরে তৈরি পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কার কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এ খাতের প্রবৃদ্ধিও বেশ কম, লক্ষ্যমাত্রার 4 ভাগের মাত্র 1 ভাগ। এমন অবস্থায় আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি পোশাক রপ্তানিকারকদের। এদিকে কারখানা সংস্কার কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজেটে আলাদা তহবিল গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গার্মেন্টের এলাকা চলতি অর্থ বছরের বাজেট বক্তৃতায় পোশাক খাতের উৎসে কর 1.5% করার প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী, তবে শেষ পর্যন্ত কার্যকর করতে পারেননি। ব্যবসায়ীদের দাবির মুখে তা 0.7% নির্ধারণ করেন। গেল বাজেটে এই পোশাক খাতের কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 20% করা হয়। 20% করার প্রস্তাব করছি।
এরপর গেল প্রায় 1 বছরে পোশাক শিল্পে হয়েছে অনেক ওঠানামা। গেল অর্থ বছরে যেখানে পোশাক খাতের প্রবৃদ্ধি ছিল 10% বেশি, সেখানে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.21%। ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে মন্দা, কারখানা সংস্কার ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। বড় সমস্যাটা হচ্ছে সেটা হলো গ্যাসের আপনার ছোটখাটো ট্রান্সফার, ছোটখাটো লোড বৃদ্ধি, নতুন কানেকশন, এগুলো কিছুই হচ্ছে না। আমরা কিন্তু কোয়ালিটি বিদ্যুৎটা এখনো পাচ্ছি না। প্রতিদিনই একটা দুটো করে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। গত 2 বছরে আমরা প্রায় 1000-এর উপরে ফ্যাক্টরি বন্ধ করেছি, কারণ ছোট এবং মাঝারি শিল্প কিন্তু টিকে থাকতে পারছে না। প্রেক্ষাপট বিবেচনায় আসছে বাজেটে কর আরোপে সুনির্দিষ্ট নির্দেশনা চান ব্যবসায়ীরা, চান গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। আগামী অন্ততপক্ষে 2 বছর উচ্চে কর কোনো কাটা যাবে না, আর 10% কর্পোরেট ট্যাক্স করতে হবে এবং কমপক্ষে 5% ক্যাশ ইনসেন্টিভ দিতে হবে। এলএনজি মাধ্যমে যে আগামীতে সমস্যার সমাধান করবে, সেই গ্যাসের দাম কি পড়বে, এটা যদি 5-6 গুণ বেড়ে যায় তাহলে এটা কোনোভাবে সাস্টেইনেবল হবে না। এদিকে কারখানা সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা, তাই বাজেটে আলাদা তহবিল গঠনের প্রস্তাব তাদের। আগামী বাজেটে ছোট কারখানা, সাবকন্ট্রাক্টিং কারখানা অথবা শেয়ার্ড বিল্ডিং এ যে সমস্ত কারখানাগুলো রয়েছে, এই সমস্ত কারখানাগুলো সংস্কারের জন্য সরকার আলাদা একটি ফান্ড গঠন করতে পারেন। এই ফান্ডের থেকে যাতে উদ্যোক্তারা স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ নিয়ে যে প্রয়োজনীয় সংস্কার কাজ, এগুলো যাতে তারা সম্পন্ন করার জন্য উদ্যোগী হন। সেই সঙ্গে শিল্প খাতে টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতি সহায়তার দিকে সরকারকে নজর দেওয়ার পরামর্শ তাদের। নীতি ঘোষণা সেটি যেন একটি নির্দিষ্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্ম শুরুর সাথে সাথেই লোডশেডিং শুরু হয়েছে বরিশালে। দৈনিক 7 থেকে 8 বারও লোডশেডিং হচ্ছে। এতে বিপর্যস্ত নগরীর মানুষ, বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই। এ পরিস্থিতিতে এবার রমজানে কি অবস্থা হবে তা নিয়ে চিন্তিত নগরবাসী। তবে রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন বিদ্যুতের শীর্ষ কর্মকর্তা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশালে এমন কোনো দিন নেই যেদিন লোডশেডিং হচ্ছে না। পিক কিংবা অফ পিক আওয়ার এবং দিন কিংবা রাত লোডশেডিং আছে সব সময়। লোডশেডিং এখন নগরীর মানুষের জীবনের অনেকটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আর কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এই অবস্থায় এবার রমজান কিভাবে কাটবে এ নিয়ে চিন্তিত নগরবাসী। 24 ঘন্টায় বহুবার কারেন্ট যায়, আমাদের জীবন অতিষ্ঠ। যেভাবে লোডশেডিং হচ্ছে, সামনে রমজান আসছে, আমরা ইফতার, তারাবি এবং সেহরি নিয়ে খুবই চিন্তিত। তারাফির সালাত, সেহরিতে যেন আমরা ঠিক মতন কারেন্টটা পাই, এই আবেদন আমরা সরকারের কাছে জানাইতেছি। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক পরিষদ। লোডশেডিং বরিশালের একটা পুরাতন সমস্যা। বর্তমানে এই সমস্যাটা প্রকট রূপ ধারণ করেছে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। অবশ্য বিদ্যুতের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, রমজানে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে যে করণীয়গুলো, আমাদের মেইনটেনেন্স, সাবস্টেশন সংরক্ষণ কাজ আমরা অলরেডি করেছি এবং বাকি কাজ রমজান আগেই সারবো। আশা করি যে রমজানের সময় আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। বরিশাল নগরীতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 65 মেগাওয়াট, এর বিপরীতে পাওয়া যায় 30 থেকে 35 মেগাওয়াট মাত্র। আর সংযোগ আছে 81,170টি। 33 থেকে 35.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরিশালে ওঠানামা করছে। এর মধ্যে চলছে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের নির্দেশনা রয়েছে, এখন এই নির্দেশনা কতটা বাস্তবায়ন হয় এটাই দেখার বিষয়। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। কুড়িগ্রামে তিস্তা নদীর বাম তীরে বিকল্প বাঁধ নির্মাণ এবং অস্থায়ী প্রতিরক্ষা কাজ পুনর্নির্ধারিত সময়েও শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা এবং ঠিকাদার পরস্পরকে দোষারোপ করছেন। তাই বর্ষা মৌসুমে ওই এলাকায় আবারও বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2013 সালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকায় তিস্তা নদীর বাম তীরে প্রায় 500 মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি ক্রসবারের 70 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ওই এলাকায় 4.25 কোটি টাকা ব্যয়ে 550 মিটার বিকল্প বাঁধ নির্মাণ ও স্যান্ড সিমেন্ট গানি ব্যাগ পিচিং ডাম্পিং এর মাধ্যমে অস্থায়ী প্রতিরক্ষা কাজে তাজুল ইসলামকে ঠিকাদার নিয়োগ করা হয়। 2016 সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সময়সীমা চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু তারপরও এই পর্যন্ত কাজের অগ্রগতি 70%। ফলে বর্ষা মৌসুমে আবারও বাঁধ ভাঙার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এই নদীর কাজ যদি শেষ না হয়,
দ্রুত, তাহলে আমার বাড়ি আমার ভাঙবে। কাজ যেভাবে ধীরগতিতে চলতেছে এইভাবে চলতে গেলে তো সমস্যা হবে আবার। স্থানীয় জনপ্রতিনিধিদের আশঙ্কা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সব আয়োজন ভেস্তে যাবে। সামনে বর্ষাকাল, কাজটা অতি দ্রুত শেষ না করলে হয়তো সামনে আমাদের আবার এলা ভাঙ্গি চুরি যাইতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাছে চাচ্ছি তড়িৎ গতিতে কাজটা সম্পন্ন করিবে। প্রাক্কলিত ব্যয়ের অর্ধেকেরও কম বরাদ্দ আসায় কাজ করতে হিমশিম খেতে হচ্ছে, এমন দাবি ঠিকাদারের প্রতিনিধির। কাজটা প্রায় 80% শেষ করেছি, আমরা টাকা পাচ্ছি মাত্র 1,80,00,000 টাকা। বাকি টাকা আদৌ পাবো কিনা, কখন পাবো এর কোনো নিশ্চয়তা নেই। তারপর আমরা 30শে জুনের মধ্যে কাজটা যথা সময় এবং শিডিউল মোতাবেক সমাপ্ত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ধীর গতিতে কাজ চলার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় এই শীর্ষ কর্মকর্তা জানালেন, বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। ক্রসবার পুনর্বাসন কাজটাও আগামী বর্ষার আগে শেষ হয়ে যাবে। আর নদী সংরক্ষণ কাজটা একটু ধীর গতিতে চলতেছে, আমরা চেষ্টা করতেছি আগামী বন্যার আগেই কাজটি সম্পূর্ণরূপে সমাপ্ত করা যায় এবং এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজারহাট উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, গত 4 বছরে ডাংরারহাট এলাকায় তিস্তার ভাঙনে 2 শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের পাশ ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণ কাজ প্রায় শেষ। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে দলে দলে নদীর পাশে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। নৌপরিবহন মন্ত্রী জানান, আড়িয়াল খাঁ ওয়াকওয়ে নির্মাণের ফলে চিত্ত বিনোদনের অন্যতম স্থান হবে এটি। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য, সাদা তাকুনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2016 সালের ডিসেম্বরে বিআইডব্লিউটি এর অর্থায়নে আড়িয়াল খাঁ নদের মাদারীপুর শহরের পুরাতন লঞ্চঘাট থেকে কাজিরটেক ফেরিঘাট এলাকা পর্যন্ত শুরু হয় ওয়াকওয়ে নির্মাণ কাজ। 8 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ নদের তীরে বৃক্ষরোপণ, ফুলের বাগান তৈরি, হাঁটার জন্য ওয়াকওয়ে, বসার স্থান, নদীঘাট ও পর্যটকদের জন্য প্রমোত্তরী তৈরির কাজ চলছে। এখানে এসে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সহ প্রাকৃতিক বিনোদন উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। ওয়াকওয়ে নির্মাণের কারণে নদটির দৃশ্যপটও পাল্টে যাচ্ছে, এতে খুশি সবাই। নদীর পাড়ে রাস্তা করতে আছে, আমরা হাঁটতে পারবো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। নদীর পাশে এই রাস্তাটি হয় আমাদের খুব ভালো লাগে, আমরা প্রায়ই বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসি। সকাল সন্ধ্যা হাঁটতে পেরে শারীরিক ব্যায়াম হচ্ছে, নদীর যে চিত্র, মনোরম পরিবেশ আমরা উপভোগ করতে পারছি। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের আগেই ওয়াকওয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ওয়াকওয়ে হইলে মাদারীপুরের সাধারণ মানুষের চলাচলের উপযোগী ব্যবস্থা হবে। খুব দ্রুত গতিতে শেষ করার চেষ্টা করতেছি। নৌপরিবহন মন্ত্রীর দাবি, ওয়াকওয়ে নির্মাণের ফলে নদের পাড়ে শরীর চর্চার জন্য সকাল বিকেল হাঁটার পাশাপাশি বিনোদনে যোগ হবে নতুন মাত্রা। রাস্তায় হাঁটতে গিয়ে অনেকে দুর্ঘটনা ঘটে, আর এখানে অন্তত হাঁটতে পারবে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই, তারা হাঁটাচলা করতে পারবে। এটা আমাদের একটা বিরাট উপকার হবে। পাশাপাশি নদীর পাড়ে একটা সৌন্দর্য বর্ধন হবে। ওয়াকওয়ের সঙ্গে আরেকটা জিনিস থাকবে, লঞ্চ ঘাটের 2 দিকে ঘাট থাকবে যাতে মানুষজন গোসল করতে পারে, ব্যবহার করতে পারে। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষে জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধন করা হবে দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ে। সময় সংবাদ, মাদারীপুর। জাফলং ছাড়া সিলেটের অন্য পর্যটন কেন্দ্রগুলোর সঙ্গে নেই বাস যোগাযোগ। পর্যটকদের যেতে হয় প্রাইভেট গাড়ি দিয়ে। এতে এক একটি পর্যটন কেন্দ্রের জন্য লেগে যায় 3 থেকে 5 হাজার টাকা। বাড়তি খরচের কারণে পছন্দের স্পট না দেখে ফিরে যান পর্যটকরাও। আর জাফলং রোডের বাসগুলো পর্যটকদের যাতায়াতের অনুপযোগী। সমস্যার কথা স্বীকার করে পর্যটন কর্পোরেশন বলছে, তাদের পক্ষে বাস নামানো সম্ভব নয়। তবে রাস্তা সংস্কার করলে বাস চালুর আশ্বাস দিয়েছে মালিক সমিতি। দিগেন সিংহের ক্যামেরায় আব্দুল হাদের রিপোর্ট। কবছর আগেও সিলেটের পর্যটন বলতে মাজার, চা বাগান আর জাফলংকেই বোঝাতো। গণমাধ্যমের বদৌলতে বর্তমানে পর্যটন কেন্দ্র দাঁড়িয়েছে 10-এর অধিক। তবে পর্যটন কেন্দ্র বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। জাফলং ছাড়া রাতারগুল, বিছনাকান্দি, ভোলাগঞ্জ, লালাখাল সহ আরও কয়েকটি দৃষ্টিনন্দন স্পটের সাথে নেই বাস যোগাযোগ। ফলে প্রাইভেট গাড়িতে করেই পছন্দের জায়গায় যেতে হয় পর্যটকদের। পর্যটকরা বলছেন, পরিবহনে বাড়তি খরচ বহন করতে না পেরে আকর্ষণীয় কেন্দ্র না দেখেই ফিরে যেতে হয়। জাফলং যাব, কিন্তু জাফলং যাওয়ার জন্য কোনো কিছুই নেই। লোকাল বাসে ফ্যামিলি নিয়ে খুব কষ্টকর, সেহেতু সেই ক্ষেত্রে প্রাইভেট গাড়িতে যাইতে হয়, এখানে ভাড়াটা বেশি। এসি বাসের ব্যবস্থা করা হলে যারা পর্যটক আসবে তারা সবাই উপকৃত হবে।
পর্যটন কেন্দ্রগুলোর সাথে গণপরিবহন চালুর সক্ষমতা নেই পর্যটন কর্পোরেশনের। এজন্য সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন বলে মনে করেন সিলেটের ব্যবস্থাপক। পর্যটন কর্পোরেশন কিন্তু আসলে পর্যটকদের ফ্যাসিলিটিগুলো প্রমোট করে থাকে, কিন্তু রাস্তার যেই বিষয়টা রয়েছে এটা বিভিন্ন সংস্থা এটার সাথে ইনভলভ আছে। এটা কর্মপরিকল্পনা গ্রহণ ছাড়া যে এই সমস্যাটা আসলে একেবারে দ্রুত কোনো সমাধান হবে এটা আসলে ভাববার কোনো কারণ। খরচ কম লাগায় পর্যটকরা ভ্রমণে বাস ব্যবহার করেন, তবে এই বাসগুলো যেন হয় আরামদায়ক। সিলেট থেকে জাফলং চলাচলকারী এসব বাস অনেকটাই পর্যটকদের চলাচলের অনুপযোগী। তাই এই বাসসহ আরো কয়েকটি বাসে উঠে স্থানীয় যাত্রী ছাড়া পর্যটকদের পাওয়া যায়নি। তারপরও বড় বাস নামানোর পরিকল্পনা নেই মালিক সমিতির। তবে রাস্তা সংস্কার হলে অন্যান্য পর্যটন কেন্দ্রের সাথেও বাস যোগাযোগের আশ্বাস দেন তারা। আমরা তো ব্যবসার জন্যই বসছি, যেখানে ব্যবসা হবে ওইখানে মালিকরা গাড়ি দেবে। আমার ব্যক্তিগত গাড়ি নিয়ে যখন যাই তখন তো যাওয়াই যায় না, আর ওই গাড়িগুলো চলতে পারবে না, এই জন্য চালাচ্ছে না। রাস্তা ভালো হলে অবশ্যই বাস মালিকরা গাড়ি চালাবে। রাতারগুল, বিছনাকান্দি ও লালাখালে যেতে 1 থেকে 2 কিলোমিটার নৌকা ব্যবহার করতে হয়। পর্যটন কর্পোরেশনের নিজস্ব নৌকা না থাকায় এই সামান্য জায়গা ভ্রমণে পর্যটকদের গুনতে হয় 1 থেকে 2,000 টাকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলাম হত্যা সহ আঞ্চলিক পাহাড়ি সংগঠনের সদস্যদের গুম, হত্যা, অপহরণ ও অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ ও হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন ও বাঙালি পরিষদ। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস সহ সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া বন্ধ রয়েছে দোকানপাটও। তবে কোথাও কোনো পিকেটিং এর খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর গত 13 এপ্রিল খাগড়াছড়ির নানিয়ারচর এলাকা থেকে মাটি চাপা অবস্থায় ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। গোটা নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে উষ্ণতা। দীর্ঘ 9 মাস পর রৌদ্রোজ্জ্বল উষ্ণ দিন স্বাগত জানালেও তাপমাত্রার ওঠানামা ভাবাচ্ছে নিউ ইয়র্কবাসীকে। নিউ ইয়র্কের ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে 2 দিন তাপমাত্রা রেকর্ড করা হয় 92 ডিগ্রি ফারেনহাইট। নিউ ইয়র্কে বিগত 16 বছরে এই প্রথম মে মাসে তাপমাত্রার এই নতুন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জিএম মামুনের ছবিতে নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্ত রিপোর্ট। বহুদিন প্রকৃতির এমন উষ্ণতা উপভোগ করেনি নিউ ইয়র্কবাসী। খোলস ছেড়ে প্রকৃতিতে গ্রীষ্ম এসেছে। এই সুযোগে বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন। সামার টাইমে আমরা সব সময় ঘোরাফেরা করি, পার্কে আসি। যেমন আজকে আমি পার্কে আসছি আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চাদের নিয়ে। অনেকদিন শীতের পরে সামারটা আসছে, এখন বুঝতে পারতেছি যে সামারটা কি। বাচ্চারা নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। সারাদিন কাজ করি, কাজ করার পরে একটু ফ্যামিলি নিয়ে বেরোতে মন চাই সবারই। তো এই যে সামারটা আসলে একটু লেটে আসছে। তবে নিউ ইয়র্কের আবহাওয়ার খামখেয়ালি আচরণ নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাঙালিরা। 2 দিন শীত থাকতেছে, 2 দিন খুব প্রচন্ড গরম থাকতেছে। এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশনে আছি। একদিন ঠান্ডা লেগে যাচ্ছে। অনেকদিন পরে যদিও সামারটা আসছে, কিন্তু প্রচন্ড গরম। এই গরমে বাচ্চাদের বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তবু গ্রীষ্মের জন্য অপেক্ষা করে থাকেন এই শহরের মানুষেরা। এদিকে সপ্তাহের শুরুতেই আবারও তাপমাত্রা নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পাহাড়ের চূড়ার পাশ কাটিয়ে অবতরণ করছে বিমান। মনে হচ্ছে এই বুঝি পাহাড়ের উপরেই আছড়ে পড়বে। অবিশ্বাস্য হলেও ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিটি বিমান অবতরণ কিংবা উড্ডয়নের সময় এমন পরিস্থিতিরই তৈরি হয়, যে কারণে এখানে বিমান পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হয় বৈমানিকদের। ভুটান থেকে ফিরে আরো জানাচ্ছেন আছার লিমন, ক্যামেরায় ছিলেন আমিন রহমান। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। এর মধ্যে বিস্তীর্ণ জলাভূমির তিলোত্তমা রূপ, মেঘের রাজে অবগাহন সহ অনেক সৌন্দর্যেরই সাক্ষাৎ পাওয়া যাবে। কিন্তু বিমান থেকে পর্বতে আবৃত ভূপৃষ্ঠ দেখে যে কোনো বিমান যাত্রী ধরতে পারবেন এটি ভুটান। আকাশপথে গন্তব্য ভুটানের এই রোমাঞ্চকর যাত্রায় ঝুঁকিটাও কম নয়, কারণ কখনো 2 চূড়ার ফাঁক গলে, কখনো উঁচুতে উঠে, আবার কখনো নিচুতে নেমে পাহাড়ি আকাশ পাড়ি দেয় বিমান। যে কারণে বিমানবন্দর নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মতে এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম বিমানবন্দরের একটি। 1983 সালে সামরিক হেলিপ্যাড থেকে বিমানবন্দরের রূপ নেয় পারো, কিন্তু 2001 সাল পর্যন্ত এখানে উড্ডয়ন এবং অবতরণের কাজ করতে পারতেন মাত্র 8 জন বৈমানিক।
বর্তমানে অবশ্য সে সংখ্যা বেড়েছে, তবে এখন পর্যন্ত রাষ্ট্র বিমান সংস্থা দ্রুক এয়ারের বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট নেই এখানে। You need for this airport little specific training. এই বিমানবন্দরে উড্ডয়ন অবতরণের জন্য একজন পাইলটের বিশেষ প্রশিক্ষণ দরকার, কারণ এর পুরোটাই পাহাড়ে ঘেরা, যেটি এই বিমানবন্দরকে আর 10টা বিমানবন্দর থেকে ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। আর কিছুটা ওঠানামতো হবেই, কারণ আপনি জানেন পাহাড়ের ভেতরের বায়ুস্রোতটা আলাদা, তাই আপনাকে এটি মেনে নিতেই হবে। Airstreams, just in the valley, so you have to expect. এত কিছুর পরও অ্যাডভেঞ্চার প্রিয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই বিমানবন্দর। আসার সময় একটু ভয় লাগছিল, কিন্তু যখন এয়ারপোর্টে নামছি তখন একটু ভালো ফিল আসছে। এটি চমৎকার। পাইলট একটি অবিশ্বাস্য সুন্দর অবতরণ করেছে, যেটি আসলেই উপভোগ্য। দিনের আলোতে ছাড়া অন্য সময় যে কোনো ধরনের উড্ডয়ন এবং অবতরণ নিষিদ্ধ এই বিমানবন্দরে। ভুটানের পারো নগরীতে এই বিমানবন্দর ভুটানের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি প্রায় হিমালয়ের 18,000-এরও বেশি উচ্চতার বিভিন্ন চূড়ায় ঢাকা। কিন্তু এমন দুর্গম বিমানবন্দরেও মাত্র 6,500 ফিটের রানওয়ে ব্যবহার করে বৈমানিকদের উড্ডয়ন করতে হয় বিমান। আজহার লিমন, সময় সংবাদ, পারো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নরসিংদীর গাবতলীর জঙ্গি আস্তানা থেকে 5 জঙ্গির আত্মসমর্পণ, বাড়ির চারপাশের 500 গজ পর্যন্ত 144 ধারা জারি। সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে অভ্যর্থনা জানান দেশটির শুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সাদ। আজই যোগ দেবেন আরব ইসলামিক আমেরিকান সামিটে। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরো আলোচনা করার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। সরকারি পর্যায়ে নবজাতকের চিকিৎসা সেবা ব্যবস্থা অপ্রতুল, ব্যয় বেশি বেসরকারিতে। লোকবলের অভাবে ব্যবস্থা নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। এবং পোশাক শিল্পে চলছে কারখানা সংস্কার কাজ, বাড়ছে পণ্যের উৎপাদন ব্যয়। আসছে বাজেটে উৎসে কর বন্ধ সহ কর্পোরেট কর 10% করার দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।